হ্যালো বন্ধুরা, সাহিত্য চর্চা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে সেপ্টেম্বর মাসের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। তো দেরি না করে চলো আমরা একেবারে সরাসরি প্রশ্ন উত্তরের আলোচনায় চলে যাই। প্রথমেই আছে একের দাগের প্রশ্ন, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে, কাণ্ডটি কি? প্রথম অংশের উত্তর, সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পের জগদীশবাবু হলেন শহরের একজন ধনী অথচ কৃপণ ব্যক্তি, তবে তিনি সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ। পরের অংশ, জগদীশবাবুর কাণ্ড। জগদীশবাবুর বাড়িতে 7 দিন ধরে এক সন্ন্যাসী ছিলেন। খুবই উঁচু দরের এই সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন। সারা বছরে শুধু একটি হরিতকি খেতেন। অনেকেই মনে করত সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি। তার পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ জিনিস। একমাত্র জগদীশবাবু সোনার বোল লাগানো খড়ম সন্ন্যাসীর পায়ের কাছে ধরে সেই পায়ের ধুলো লাভ করেছিলেন এবং সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় তার ঝোলার মধ্যে দিয়েছিলেন 100 টাকার একটা নোট। প্রশ্নধৃতাংশে জগদীশবাবুর এই কাণ্ডের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, 1-2, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? উত্তর, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা, যিনি ছিলেন পেশায় বহুরূপী। পরের অংশ, বহুরূপী গল্পে বহুরূপী হরিদার দারিদ্র্যের ছবি ফুটে উঠেছে। শহরের সবচেয়ে সরু একটা গলির ভিতরে হরিদার ঘর। প্রতিদিন একই সময় ধরে কোনো অফিসে বা দোকানে কাজ করা তার পছন্দ নয়, তাই তার সংসার রোজগারহীন। সপ্তাহে একদিন বহুরূপী সাজে বেরিয়ে সারা সপ্তাহের দাবি মেটানোর চেষ্টা করেন। তাই তার উনুনে অনেক সময় শুধু জলই ফোটে, ভাত ফোটে না। এই অভাব তিনি সহ্য করতে পারেন, কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি। বহুরূপী সেজে যেটুকু রোজগার হয় তাতেই কোনোদিন একবেলা আধবেলা খেয়ে হরিদার দিন চলে যায়। তৃতীয় প্রশ্ন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় প্রশ্নোদ্ধৃতাংশে ইন্দ্রজিৎ তার ধাইমা প্রভাসার ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। পরের অংশের উত্তর, প্রমোদ কাননে প্রভাসার ছদ্মবেশে আসা দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের প্রশ্নোদ্ধৃত প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন স্বর্ণলঙ্কার করুণ পরিণতির কথা। রামচন্দ্রের সঙ্গে তীব্র যুদ্ধে মারা গেছেন মেঘনাদ তথা ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহু। পুত্রশোকে আকুল হয়ে রাজা রাবণ স্বয়ং যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। লঙ্কার এমনই দুর্ভাগ্য যে স্বয়ং রাজাকে সসৈন্যে যুদ্ধে যাত্রা করতে হচ্ছে। লঙ্কার এই দুরবস্থায় দেবী লক্ষ্মী বিচলিত হয়েই প্রমোদ কাননে এসেছেন ইন্দ্রজিৎকে সংবাদ দিতে। 1-4 দাগের প্রশ্ন, এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তাকে, কোন মায়া তার বোধের অগম্য? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশের বক্তা হলেন ইন্দ্রজিৎ। পরের অংশের উত্তর, রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু, এই সংবাদ ইন্দ্রজিতের কাছে ছিল অবিশ্বাস্য। কারণ এর আগেই ইন্দ্রজিৎ দুবার রামচন্দ্রকে পরাজিত করেছেন এবং তার মধ্যে একবার রাত্রিকালীন যুদ্ধে তিনি রামচন্দ্রকে বধ করেছেন। মৃত্যুর পর রামচন্দ্রের এই পুনর্জীবন লাভ ইন্দ্রজিতের কাছে ছিল স্বাভাবিক বুদ্ধির অতীত। তিনি বুঝতে পেরেছেন দৈব সাহায্য ছাড়া এই অসম্ভব ঘটনা সম্ভব নয়, তাই ইন্দ্রজিৎ প্রশ্নধৃত মন্তব্যটি করেছেন। 1-5 দাগের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটক থেকে, ভদ্রতার অযোগ্য তোমরা, কার প্রতি এরূপ মন্তব্য? বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? উত্তর, বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে বাংলার নবাব সিরাজদৌল্লা তার রাজসভায় উপস্থিত ইংরেজদের প্রতিনিধি ওয়াটসের প্রতি এরূপ মন্তব্য করেছেন। পরের অংশ, এরূপ মন্তব্যের কারণ।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজের মধ্যে স্বাক্ষরিত আলীনগরের সন্ধি অনুযায়ী ইংরেজরা কোনো মতেই নবাবের বিরুদ্ধে কোনো রকম যুদ্ধযাত্রা বা যুদ্ধের আয়োজন করবে না। কিন্তু সিরাজের হাতে কলকাতার অ্যাডমিরাল ওয়াটসের একটি পত্র এসে পৌঁছায়। এই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে তার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিমধ্যে সৈন্য পাঠিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আরও সৈন্য ও নৌবহরের কথা ভাবছে। তিনি এও জানতে পারেন বহুদিন আগে থেকেই স্বয়ং লর্ড ক্লাইভ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সর্বোপরি নবাবের রাজসভায় উপস্থিত কোম্পানির প্রতিনিধি ওয়াটসও এই ষড়যন্ত্রের অংশীদার। তাই ক্রুদ্ধ সিরাজ ওয়াটসকে প্রকাশ্য রাজসভায় একথা বলতে বাধ্য হয়েছেন। 1-6 প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। উত্তর, বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃতিটি বুঝিয়ে দেয় নেতিবাচক চরিত্র হিসাবে ঘসেটি বেগম সার্থক। কি কি চারিত্রিক বৈশিষ্ট্য তার দেখা যাচ্ছে দেখো। প্রথম পয়েন্ট, ষড়যন্ত্রকারী। ঘসেটি বেগম সিরাজের মাসি। তিনি চেয়েছিলেন পিতা আলীবর্দীর অবর্তমানে তার স্বামী বা পালিত পুত্র শওকত জং বাংলার সিংহাসনে বসুক। কিন্তু বাংলার সিংহাসন লাভ করে সিরাজ। নিজের মনোবাসনা পূর্ণ না হওয়ায় ঘসেটি সিরাজের প্রতি ঈর্ষা থেকেই সিরাজের সঙ্গে ইংরেজদের সঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। দ্বিতীয় পয়েন্ট, প্রতিহিংসা পরায়ণা। এই নাট্যাংশে ঘসেটির প্রতিটি উক্তি ও আচরণে প্রতিহিংসা পরায়ণতার ছাপ স্পষ্ট। তাকে স্পষ্টই বলতে শোনা যায়, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এভাবেই তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সিরাজের প্রতি বিরূপ মনোভাব ও প্রতিহিংসার লাভা উদ্গীরণ করেছেন। 1-7 প্রশ্ন, আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় উল্লেখিত ঘর শিশু চাঁদের আলোয় ভরবে। দেশপ্রেমিক তরুণ বিপ্লবীদের কাছে দেশ হলো ঘর, আর এই দেশ তথা ঘর পরাধীনতার অন্ধকারে নিমগ্ন। সেই অন্ধকার দূর করার জন্য তরুণ বিপ্লবীরা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তারা প্রাণ দিয়ে এদেশকে স্বাধীনতার আলোয় আলোকিত করতে সচেষ্ট হয়েছে। শিশুচাঁদের আলোর ন্যায় সেই অর্ধস্ফুট আশার আলো একদিন বাস্তবায়িত হবে, অর্থাৎ শিশু চাঁদ পূর্ণচাঁদ হয়ে দেশকে আলোকিত করবে। 1-8 প্রশ্ন, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্করের আগমনে ভীত না হয়ে দেশবাসীকে তার জয়ধ্বনি করতে বলেছেন। ভয়ঙ্কর অনাগত প্রলয় নেশার নিত্য পাগল হয়ে মৃত্যু গহন অন্ধকূপে বজ্র শিকার মশাল জেলে চণ্ড রূপে আসছে। তার কৃষ্ণবর্ণের কেশের দোলায় গগন দুলছে, তার অট্ট হাসির হট্টরোলে চরাচর স্তব্ধ হয়ে যাচ্ছে, তার নয়ন কটায় দ্বাদশ রবির বহ্নি জ্বালা, তার পিঙ্গল জটায় দিগন্তের কাঁদন লুকিয়ে, তার এক বিন্দু অশ্রু জলে সপ্ত মহাসিন্ধু দোদুল্যমান, তার বাহুতে বিশ্বময়ের আসন পাতা, তার রথের চক্রের ঘর্ষণে নীল খিলানে উল্কা ছোটে। তবে এই ভয়ঙ্কর মঙ্গলের প্রতীক, তার ভয়াবহতার আড়ালেই জীবন হারা অসুন্দরের বিনাশ। 1-9 প্রশ্ন, অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। প্রশ্ন, বেলা কিভাবে গড়িয়ে গেল? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের অন্যতম চরিত্র অপূর্বের ঘরে চুরি হলে সেই সংবাদ থানায় দিতে গিয়ে অপূর্ব এক বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে দিন কাটায়। সেখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে আটক এক ব্যক্তিকে নিমাইবাবুর সামনে হাজির করা হয়। তাকে দেখে মনে হচ্ছিল সংসারে তার মেয়াদ বেশি দিন নেই। সামান্য কাশির পরিশ্রমেই সে হাঁপাতে শুরু করে। তবে সে রুগ্ন হলেও তার বেশভূষা ছিল বিচিত্র। গায়ে রামধনু রঙে চুড়িদার পাঞ্জাবি, বুক পকেটে বাঘ আঁকা রুমাল, পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি,
পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর কাছে লাল ফিতে, মাথায় নেবুর তেল সিক্ত চুল, চেরা সিঁথি, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া ছড়ি। তার কাছ থেকে একটা টাকা, গন্ডা ছয়েক পয়সা, লোহার কম্পাস, ফুটরুল, বিড়ি ও গাঁজার কলকে পাওয়া যায়। এই গিরিশ মহাপাত্রের কথা ও সাজ পোশাক দেখে সকলেই নিশ্চিত হয় যে সব্যসাচী মল্লিক হতে পারে না, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ স্টেশনে এইসব তামাশা দেখেই অপূর্বর বেলা গড়িয়ে যায়। 1-10 কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবী পাঠ্যাংশে অপূর্বর সহকর্মী রামদাস তলোয়ারকর অপূর্বকে একথা বলেছেন। পরের অংশ, পরাধীন ভারতবর্ষে ভারতীয়দের উপর ইংরেজদের ব্যবহার প্রসঙ্গে অপূর্ব তার জীবনে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতার কথা শুনিয়েছিল রামদাসকে। একবার রেল স্টেশনে প্ল্যাটফর্মে কিছু ইংরেজ যুবক অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। সে এই ঘটনার প্রতিবাদ জানাতে সাহেব স্টেশন মাস্টারের কাছে গেলে সাহেব স্টেশন মাস্টার শুধুমাত্র ভারতীয় হওয়ার অপরাধে অপূর্বকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। বক্তা রামদাস এই ঘটনা আগে শোনেননি। 2 দাগে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তো সমাস নির্ণয়ের আগে একটা কথা বলবো বন্ধুরা, যদি কারোর সমাস সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার এই চ্যানেলেই সমাস সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে, সেইগুলো তোমরা একটু দেখে নিলে এগুলো বুঝতে আরো সুবিধা হবে। তো চলো আমরা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করি। প্রথমে আছে ভোজ্য বস্তু, ভোজের নিমিত্ত বস্তু, নিমিত্ত তৎপুরুষ। পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। সন্ধ্যাহ্নিক, সন্ধ্যাকালীন আহ্নিক মধ্যপদলোপী কর্মধারায়। সৃজন বেদন, সৃজনের বেদন সম্বন্ধ তৎপুরুষ সমাস। প্রলয় উল্লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস নিমিত্ত তৎপুরুষ সমাস। রথ ঘর ঘর, রথের ঘর ঘর সম্বন্ধ তৎপুরুষ সমাস। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শিশু চাঁদ, শিশু চাঁদের ন্যায় উপমিত কর্মধারায়। প্রলয়, প্রকৃষ্ট রূপে লয় উপসর্গ তৎপুরুষ। এবার 3 দাগ। 3 দাগে বন্ধুরা একটা রিসেন্ট ঘটনা নিয়ে তোমাদের প্রতিবেদন লিখতে দিয়েছে। প্রতিবেদন বিষয়টাও তোমাদের এই প্রথম কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্কে দিল। তো প্রতিবেদন কিভাবে লিখতে হয়, প্রতিবেদন লেখার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আসব। তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রতিবেদনে 5 নম্বর থাকে, খুব সহজেই এই 5 নম্বর পাওয়া যায়। তো চলো দেখি আজকের প্রতিবেদনটা কি আছে। আজকে প্রতিবেদনের বিষয় হচ্ছে লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। তো প্রতিবেদনের একটা হেডিং থাকে, আমি হেডিংটা দিয়েছি, তোমরাও নিজেদের মতো করে দিতে পারো। আমি যে হেডিংটা দিয়েছি সেটা হলো পেসারদের দাপটে লর্ডসে ভারতের ঐতিহাসিক জয়। তারিখ স্থান দিতে হয় প্রতিবেদন লিখতে গেলে। 17ই আগস্ট 2021 লর্ডস। লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারতীয় দল। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিনে ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রানের দুরন্ত ইনিংস খেলেন মোহাম্মদ শামি। সব মিলিয়ে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 272 রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। জো রুট, জস বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ শেষ হয় মাত্র 120 রানে। ভারত জয় পায় 151 রানের ব্যবধানে। 5ম দিনে 6 উইকেটে 181 রান হাতে নিয়ে খেলতে নামে ভারত, কিন্তু পরপর 2 ব্যাটসম্যান ঋষভ পন্ত ও ইশান্ত শর্মাকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকেই অবিশ্বাস্য ইনিংস খেলে শামি বুমরা জুটি। এই জুটি স্কোরবোর্ডে যোগ করে মূল্যবান 89 রান। অবশেষে 272 রানের লক্ষ্যমাত্রায় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন
বিরাট কোহলি। 272 রান তাড়া করতে নেমে বুমরা, শামি, সিরাজ ও ঈশান্তের দাপটের সামনে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল ইংল্যান্ড দলকে। শেষ পর্যন্ত ভারতীয় পেসারদের দাপটে তাদের ইনিংস শেষ হয় 120 রানে। ভারতের হয়ে সিরাজ 4টি, বুমরা 3টি, ঈশান্ত 2টি ও শামি 1টি করে উইকেট নেন। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে ভারত 1-0 ব্যবধানে এগিয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা সেপ্টেম্বর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছি স্কুল থেকে বাংলা বিষয়ে, তার সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। ভিডিওটি তোমাদের কাজে এসেছে। তবে বাংলা বিষয়ে যদি খুব ভালো নম্বর পেতে চাও, তো অবশ্যই করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। বাংলা ব্যাকরণ, কবিতা, গদ্য এর আলোচনা, সম্ভাব্য প্রশ্ন এসব নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলো আশা করি তোমাদের 2022-এর মাধ্যমিকে ভালো নম্বর পেতে অনেক সাহায্য করবে। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরও জানবার শেখবার সুযোগ করে দিও। আর অবশ্যই করে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ধন্যবাদ।